আদালত নাকি জানতে চেয়েছে কেন এত জল জমলো এবং 11 জন মানুষ কেন কি করে মারা গেলেন, 11টা প্রাণ চলে গেল কি করে। আরে ছাড়ুন তো, প্রশ্ন করেছে কিছু একটা উত্তর দিয়ে দেব, ঠিক আছে। আর তাছাড়া এত কেস পেন্ডিং রয়েছে, তার সঙ্গে আরো একটা কেস জুড়ে যাবে, অসুবিধা কোথায়? চড় মারবে আদালত, সে মারুক, খেয়ে নেব, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে ব্যাপারটা হচ্ছে আমরা তো বলেই দিয়েছি যে আমরা নির্দোষ, আমরা বলেই দিয়েছি এর দোষ ওর দোষ তার দোষ, কিন্তু আমরা নির্দোষ, আমাদের কোনো দায় নেই। 48 ঘন্টা পরে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই জল পশ্চিমবঙ্গের রাজনীতির মতোই নেমে গেছে। আপনাদের মুখ্যমন্ত্রীর জল ধরো জল ভরো প্রকল্পের উপভোক্তা হওয়ার জন্য শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে গোটা সময়টা ধরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটাই করুণ ছিল যে হাসি পায়, মানে কান্নাকাটি করে চোখের জল ফেলে আরো খানিকটা জল বাড়ানোর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তো কোনো মানেই হয় না, তাই না? এবং এই যে গোটা পরিস্থিতি আমরা চোখের সামনে দেখলাম, সেই সময় প্রশাসনিক কর্তাদের কথা, তাদের বিবৃতি এবং একজনের একেবারে হাত তুলে দেওয়া, সেটা একেবারে দেখার মতো ছিল। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডবল ডবল চাকরি দেওয়ার প্রকল্পের প্রথম উপভোক্তা, প্রথম ক্যান্ডিডেট যিনি, তিনি হচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি আমাদের রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী এবং তারই সঙ্গে তিনি কলকাতার মেয়র। এবার এইরকম যখন পরিস্থিতি, তাকে তো দায়িত্ব নিতে হবে, অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অন্তত খাতায় কলমে এমনটাই ব্যাপার যে তাকে দায়িত্ব নিতে হবে, তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এইবার ফিরহাদ হাকিম প্রথমেই যখন নামলেন এবং জল দেখলেন, তিনি অবাক চোখে তাকালেন এবং তারপর বললেন, কলকাতার বুকে এত বৃষ্টি আমি জীবনে কোনোদিন দেখিনি, ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থার সঙ্গে লড়াই করতে হবে, ভয়াবহ অবস্থাকে আবার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে হবে। এরপরেই নিদান দিলেন ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, এবং তার পরামর্শ মানুষের প্রতি, আপনারা আজ বাড়ি থেকে বেরোবেন না। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনারা আজ বাড়ি থেকে বেরোবেন না, ফিরহাদ হাকিম তো বলেই দিলেন, মানে আমরা কিছু করতে পারবো না, কিন্তু আপনারা বাড়ি থেকে বেরোবেন না। এখন সমস্যাটা হচ্ছে যে বাড়ির বাইরেই যে শুধু জল রয়েছে তা তো নয়, জল তো রাস্তা ছাপিয়ে, উঠোন ভাসিয়ে ঘরের ভেতরে ঢুকে ডুবিয়ে দিয়েছে সবকিছু। এবং সেখানে ঘরের ভেতরে তো জলকে বলা যাচ্ছে না যে এই আমি ববিদার কথা শুনে বাড়ির ভেতরেই রইলাম, বেরোলাম না, তুই আমার ঘরের ভেতরে কি করে ঢুকে এলি। যাই হোক, এরপরে পরিস্থিতি এগোতে এগোতে একটা সময় ফিরহাদ হাকিম একেবারে হাত তুলে দিলেন এবং পরিষ্কার বলে দিলেন যে পুরসভার আর কিছু করার নেই। তিনি বলে দিলেন যে প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা পুরসভার নেই, যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা অস্বাভাবিক, অ্যাবনর্মাল, মানে যা কিছু অ্যাবনর্মাল, যা কিছু অস্বাভাবিক, তার সঙ্গে লড়াই কি করে করা যেতে পারে, এ তো সম্ভব নয় আমাদের পক্ষে আর কিছু। এবং সেই জন্যই আপনি দেখবেন লর্ড কুনাল ঘোষ যখন জলের মধ্যে চেয়ার পেতে পা ডুবিয়ে বসেছিলেন, সেই সময় তার সঙ্গে কিন্তু খুব একটা কেউ কিছু ঝগড়া টগড়া করতে যাননি বা তাকে কেউ কিছু বলতে যাননি সেভাবে। পুরসভাই লড়াই করে উঠে পারে না, সেখানে আমরা তো নগণ্য মানুষ মশাই। বৃষ্টি পড়ছে অথচ জল নামছে না, এই পরিস্থিতি কেন হয়েছে সেই নিয়ে অনেকেই অনেক রকম মতামত সামনে রেখেছেন। সমাজ মাধ্যমে বলুন, সংবাদ মাধ্যমে বলুন, অনেকেই বলেছেন। অনেকেই তাদের এলাকার নিকাশি ব্যবস্থা কতটা খারাপ সেই ছবি সামনে তুলে ধরছেন। আবার অনেকেই বলছেন প্রশাসনিক গাফিলতি, প্রশাসনিক ব্যর্থতা, অপদার্থতা, সেই কারণে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে নিজস্ব একটি থিওরি রয়েছে। তিনি বলছেন যে সল্ট লেকে, ওই নিউ টাউন এলাকায়, এই সমস্ত জায়গায় মেট্রোর প্রচুর মালপত্র পড়ে রয়েছে, মেট্রোর কাজ হচ্ছিল এবং সেই কারণে তারা যত্রতত্র মালপত্র ছড়িয়ে রেখে দিয়েছে এবং সেই কারণে জল জমে গেছে। এটা অত্যন্ত খারাপ বিষয়, তাদেরকে তো এই সমস্ত মালপত্র সরাতে হবে। এনকেডিএ হিডকোর এলাকায় এই মেট্রোর মালপত্র ছড়িয়ে রাখার জন্যই কিন্তু জল জমেছে। এবং এরপর তিনি বলছেন মেট্রোকে কিন্তু দায়টা নিতে হবে, এই সমস্ত মালপত্র সরিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আচ্ছা বেশ, মুখ্যমন্ত্রী যে এলাকার কথা বলছেন, বোঝা গেল যে সেখানে মেট্রোরই দোষ এবং তারা মালপত্র রেখেছে বলেই জল জমেছে। কিন্তু অন্যান্য এলাকা যেখানে মেট্রোর কোনো কাজ টাজ কিছুই হচ্ছে না, সেসব জায়গায় জল জমলো কিসের মালপত্র রাখার জন্য? নাকি সে সমস্ত এলাকার মানুষজন আসলে স্বপ্ন দেখছেন যে তাদের এলাকা দিয়েও মেট্রো হবে এবং সেই কারণেই তারা যে চাইছেন ওখানে মেট্রো হোক, কোনো না কোনো দিন যদি সেখানে মেট্রোর কাজ শুরু হয়, এই স্বপ্ন দেখার জন্যেই তারা শাস্তি পাচ্ছেন এবং কোনো একদিন মেট্রোর কাজ শুরু হবে বলে আজ থেকেই সেখানে জল জমে গেছে। হতেই পারে বিষয়টা এরকম। দেখুন, এই গোটা সময়টা জুড়ে এই অজুহাতের অনেক নিদর্শন আমরা দেখতে পেয়েছি, অনেক রকম অজুহাত উঠে এসেছে। এবং কেউ যদি বলে দিতেন যে পশ্চিমবঙ্গে ব্যাঙেদের গণবিবাহ হবে, সেই কারণে বরুণ দেবতা আকাশ থেকে জল ঢেলে দিয়েছেন, তাহলে আপনাকে সেটাও মেনে নিতে হতো, কারণ মেনে না নিয়ে আপনি করবেনটা কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ডিভিসির দিকেও আঙুল তুলেছেন, ডিভিসির দোষে এই সমস্ত জিনিসপত্র হচ্ছে সে কথাও তিনি বলেছেন। তিনি বলছেন যে দেখুন, এইসব দুর্যোগ নিয়ে অনেকেই কিন্তু কটাক্ষ করছেন, কিন্তু আসল কথাটা হলো ডিভিসি অনেকদিন হয়ে গেল ফরাক্কায় ড্রেজিং করে না, ফরাক্কার যে নাব্যতা সেটা তারা বাড়াচ্ছে না। এর ফলে কি হচ্ছে, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোটা দেশের জল এসে
পশ্চিমবঙ্গের গঙ্গায় পড়ছে এবং সেই কারণে কলকাতার জল কোথাও দিয়ে বেরোতে পারছে না। এটা অত্যন্ত খারাপ বিষয়। ডিভিসির জন্য কিন্তু রাজ্যের অনেক এলাকা ভাসছে, এটা কেন্দ্রীয় সরকারের, এটা আমাদের নয়। আবার এইখানেই ডিভিসির তরফ থেকে পরিষ্কার একটা উত্তর দেওয়া হয়েছে এবং সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে ডিভিসির জলের সঙ্গে কলকাতার কোনো সম্পর্ক নেই। ডিভিসির যে জলটা সেটা আমতা দিয়ে বেরিয়ে গিয়ে গঙ্গায় মিশে যায়, অতএব কলকাতায় জল জমার সঙ্গে ডিভিসির জলের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। আরে মশাই, সম্পর্ক নেই তো কি হয়েছে, সম্পর্ক পাতিয়ে নিতে কতক্ষণ? আরে রাজনীতিতে সম্পর্ক তৈরি করতে একেবারে সময় লাগে না। রাজনীতিতে সম্পর্ক নেইটা কোনো ব্যাপার, যে কোনো মুহূর্তে যে কোনো দিকে সম্পর্ক পাতিয়ে নেওয়া যায়। আপনি একবার ভাটপাড়ার অর্জুন সিংকে জিজ্ঞেস করেই দেখুন না। যেমন দেখুন সঞ্জীব গোয়েঙ্কা, তিনি কিন্তু মাথা ঝুঁকিয়ে নিয়েছেন, তার ঘাড়ে একটাই মাথা, তিনি মাথা ঝুঁকিয়ে নিয়েছেন এবং তিনি মেনে নিয়েছেন দোষ তার, মানে একটু গাইগুই করেছেন কিন্তু আলটিমেটলি মেনে নিয়েছেন। আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি কে কাঠগড়ায় তুলেছিল এই যে এতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন সেই ঘটনায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি কে তোপ দিকে বলেছিলেন যে সিএসসি বাংলার বুকে ব্যবসা করবে আর এদিকে পরিকাঠামোর মডার্নাইজেশনের কাজ করবে রাজস্থানে, পশ্চিমবঙ্গে মডার্নাইজেশনের কাজ ওরা করছে না। বলে বলে আমার মুখে ব্যথা হয়ে গেল, তারপরেও ওরা এই কাজ করছে না, কথা শুনছে না। আপনি ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহায়তার কথাটা একবার একটু ভাবুন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 2 ঘন্টা ধরে টানা বক্তৃতা দিয়ে যেতে পারেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেন আমার সঙ্গে কেউ পাঙ্গা নিলে আমি কিন্তু চাঙ্গা হয়ে যাই, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলছেন সঞ্জীব গোয়েঙ্কাকে। আবার এই সঞ্জীব গোয়েঙ্কা সেই সঞ্জীব গোয়েঙ্কা যিনি কিনা প্রত্যেকটা বেঙ্গল বিজনেস সামিট, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যান এবং সেখানে একেবারে হাত জোর করে জিহুরজুর হয়ে দাঁড়িয়ে থাকেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন, দে তো হাসি হেসে বলেন দিদি তো ভীষণ ভালো, আমাদের ভীষণ সাহায্য করেন, একটা রাত বিরেতে হোয়াটসঅ্যাপ পর্যন্ত করে দিলে তিনি রিপ্লাই করে দেন, হোয়াটসঅ্যাপে সমস্ত সমস্যার সমাধান করে দেন। সেই সঞ্জীব গোয়েঙ্কা যিনি ইলেকটোরাল বন্ডে ভরে ভরে উপঢৌকন দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে, সেই সঞ্জীব গোয়েঙ্কাকে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন আর সঞ্জীব গোয়েঙ্কা সেগুলো শুনছেন না। বলে বলে মুখ্যমন্ত্রীর মুখে ব্যথা হয়ে যাচ্ছে, অথচ সঞ্জীব গোয়েঙ্কার ঘাড়ে কতগুলো মাথা যে সঞ্জীব গোয়েঙ্কা কিছুতেই সেই কথা শুনছেন না। ভালোবাসা মনে হয় এই কারণেই অসহায়। যাই হোক, এই যে 11 জন মানুষ মারা গেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এই 11 জন মানুষ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষজন, এবং তাদের ক্ষেত্রে হতে পারে বিষয়টা এইরকম যে বৃষ্টি পড়ছে, জল জমেছে বলেই তারা বাড়িতে বসে থাকবেন, এই লাক্সারিটা তাদের নেই। হয়তো তারা বাড়ি থেকে বেরোতে চাননি কিন্তু তাদের কাজের জন্য বাধ্য হয়ে বেরোতে হয়েছে। হয়তো তারা বাড়িতে বসেছিলেন, তাদের কাছে ক্রমাগত ফোন এসেছে যে তোমাকে কিন্তু এই কাজটা করে দিতে হবে আজকে, এই কাজটা না হলে কিন্তু তুমি পয়সা পাবে না, অতএব তাদের বেরোতে হয়েছে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের এইভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। অথচ এই মৃত্যুর ঘটনায় অসাধারণ এক চক্রান্ত এবং অসাধারণ এক ষড়যন্ত্রের হদিশ পাচ্ছেন তারক সিং, মেয়র পরিষদ তারক সিং, এবং তিনি মনে করছেন যে এই মানুষগুলো আসলে নিজেদের শেষ করে দেওয়ার জন্যই জলে নেমেছিলেন, তাদের এই পৃথিবীর বুকে থাকার তার মানে কোনো ইচ্ছেই ছিল না। তারক সিং বলছেন আমি যখন রাস্তায় বেরোবো, আমি যখন জানি যে জল জমে আছে, বিদ্যুৎস্পৃষ্ট হতে পারি, আমি বিদ্যুৎস্পৃষ্ট হলে কিন্তু আমার মৃত্যু হবে, এই সমস্ত কিছু জেনেও আমি রাস্তায় নামবোটা কেন? তার মানে তো আমি আত্মহত্যা করার জন্যই নামছি। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে পশ্চিমবঙ্গের বুকে এখন বিষয়টা হলো রাস্তায় জল জমেছে মানেই আপনাকে ধরে নিতে হবে, আপনি বাড়ি থেকে বেরোবেন এবং আপনি মরে যেতে পারেন, সেই কারণে আপনি বাড়ির ভেতরে বসে থাকবেন। পশ্চিমবঙ্গের এখন এত সুন্দর অবস্থা যে পশ্চিমবঙ্গের বিষয়টা হচ্ছে বৃষ্টির দিন জল জমা রাস্তায় যদি কেউ বাড়ি থেকে বেরোন, তার মানেটা হচ্ছে তিনি আত্মহত্যা করতে চাইছেন। তার মানে পশ্চিমবঙ্গে বৃষ্টির দিন জমা জলের মধ্যে বেরোনো ইজ ইকুয়াল টু মৃত্যু হতেই পারে, এটা হতে পারে, আপনাকে ধরে নিতে হবে, এটা নর্মাল বিষয়। আর আপনি তারক সিং এর কথা শুনে যদি অবাক হয়ে যান, তাহলে তারক সিং একা নন যিনি এইরকম কথাবার্তা বলছেন। মেয়র ফিরহাদ হাকিম তিনি বলছেন আগে দেখেছি ল্যাম্পপোস্টে হাত দিয়ে দাঁড়ালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতেন মানুষজন, এখন জলে মানুষজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাচ্ছেন, জলে কারেন্ট হয়ে যাচ্ছে। এটা একটা নতুন সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। এখানে কিন্তু দোষ নেওয়া বা দোষ দেওয়া এসব করা যাবে না। দেখুন, নতুন সিচুয়েশন এসেছে, ফেস করতে হবে, আপনি কিন্তু দোষ দিতে পারবেন না। আর তাছাড়া মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন দুর্যোগ নিয়ে যারা রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই। অর্থাৎ আপনি যদি কাউকে দোষ দেন এই ঘটনার পর, বা আপনি যদি প্রশ্ন করেন যে কেন এই ঘটনা বারবার ঘটছে, প্রত্যেক
প্রত্যেকবার বৃষ্টি হলেই জল জমলেই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উঠে আসে। এরকম মর্মান্তিক মৃত্যু আজকের দিনে দাঁড়িয়েও হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। সেটা কেন হবে? এত জল কেন জমবে? নিকাশি ব্যবস্থার আরো উন্নয়ন কেন হবে না? এসব প্রশ্ন যদি আপনি করেন, হয়তো তিনি আপনাকেও ধিক্কার জানাবেন। সরকারের কোনো দায় নেই, তারক সিংও বলে দিয়েছেন এই কথাটা, যে দেখুন সরকারের কোনো দায় নেই, জলে তো তারা নিজেরাই মরে যাওয়ার জন্য নেমে যাচ্ছেন। এছাড়া মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন ডিভিসির দোষ আছে, সিএসসির দোষ আছে, কিন্তু মেট্রোরও দোষ আছে, কিন্তু রাজ্য সরকারের অবশ্যই কোনো দোষ নেই। রাজ্য সরকারের দায় নেই, কিন্তু তারপরেও মনে রাখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে রয়েছে মমতা, আর তাই তিনি মানবিক মুখ্যমন্ত্রী, আর তাই তিনি কিন্তু ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এবার মৃত মানুষের দাম ধার্য করা হয়েছে 2 লক্ষ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তারপর উনি বলছেন যে সিএসসি যদি পরিবারের কারোর চাকরির ব্যবস্থা না করে, তাহলে বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আর তারপর আমরা সিএসসির কাছে অনুরোধ করব তারা যেন ক্ষতিপূরণ বাবদ 5 লক্ষ টাকা মৃতের পরিবারের হাতে তুলে দেয়। আমাদের রাজ্যে এই যে হোমগার্ডের চাকরিটা আছে, আমার মনে হয় শেষ কয়েক বছর ধরে পরীক্ষা বা রেকমেন্ডেশনের মাধ্যমে এখানে খুব একটা চাকরি হয় না। এখানে শুধুমাত্র ক্ষতিপূরণের মাধ্যমেই চাকরি হয়। এই চাকরি পেতে গেলে আপনার পরিবারের কাউকে মারা যেতে হবে এবং সেক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ আপনাকে চাকরিটা দেওয়া হবে। মানে এখানে একটা বার্ষিক কনফারেন্সও হতে পারে যে কার পরিবারের কে সব থেকে চমৎকৃতভাবে মারা গেছেন বলে তিনি এই চাকরিটা পেয়েছেন। আপনি ভাবুন একটা বড় স্টেজ, সেই স্টেজে যে গলা শোনা যাচ্ছে সেটা মান্না দে লতা মঙ্গেশকরের নয়, এবং স্ক্রিনে যাদের দেখতে পাওয়া যাচ্ছে তারা উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় নন, বরং মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জীব গোয়েঙ্কা, এবং তারা একে অপরকে দেখে গাইছেন কে প্রথম মেরে ফেলেছি, কে প্রথম দোষ দিয়েছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ক্ষতিপূরণ দিয়েছি। উফ, অসাধারণ, ভাবা যায় না, কি বলুন, তাই না? মানে আপনার এটা ধরে নিতে পারেন যে আমাদের রাজ্যের একটা মৃত্যু মুনাফা প্রকল্প। মৃত্যু হলে আপনি এই চাকরি পাবেন, আর বেঁচে থাকলে তো আপনি অন্য কোনো কাজ করবেন, অন্য কোনো চাকরি করবেন, সেক্ষেত্রে আপনার দাওয়াই আলাদা। আপনি শিক্ষক হবেন, আপনি মার খাবেন, আপনি ডাক্তার হবেন, ধর্ষণ এবং খুন, আপনি লয়ার হবেন, কলেজেই ধর্ষণ। এই গোটা সময়টা ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো উদ্বোধনের কোথাও কিন্তু কোনো কসুর ছিল না, সেখানে কোথাও কোনো খামতি ছিল না। এবং সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে ভোটের আগের বছরে একটা ফিতেও অন্য কেউ কেটে দেবেন, এটা তিনি একেবারেই হতে দিতে পারেন না। অতএব দুর্গাপুজোর উদ্বোধন সঙ্গে সঙ্গে চলছিল। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী প্যান্ডেলে গেছেন, পুজো উদ্বোধন করেছেন, বাচ্চাদের তিনি জিজ্ঞেস করছেন যে কন্যাশ্রী নিয়ে গানটা আমি লিখেছিলাম সেটা তোমরা জানো না? এ কি, কেন তোমাদের শেখানো হয় না? স্কুলের টিচারদের বলবে এই গানের কথা, তোমরা এই গানটা শিখে নেবে, স্কুলে যেন তার লেখা গান শেখানো হয়, সেসব কথা তিনি বলছেন। এবং তারপর গানের কয়েকটা লাইন তিনি নিজেই বলে দিচ্ছেন। আসলে দেখুন, শিল্পী মানুষ যারা হন তাদের তো পুজোর সময় নিজেদের যে শিল্পকর্ম, গান বলুন, কেউ যদি অন্য কোনো কাজকর্ম করেন, সেগুলো সমস্ত কিছু প্রমোট করার একটা জায়গা না দুর্গাপুজোর প্ল্যাটফর্মটা, দুর্গাপুজোর সময় তারা একটা সুযোগ পান। সেরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তো খুব বড় মাপের একজন শিল্পী, কবি সাহিত্যিক হিসেবে তো তিনি অনেক আগেই আত্মপ্রকাশ করেছেন। তারপর তিনি গান লেখেন, গানের সুর দেন, তো তিনিও তার নিজের গানটা একটু প্রমোট করে নিয়েছেন। যেদিন সমস্ত কিছু পশ্চিমবঙ্গে বৃষ্টিতে ভেসে যাচ্ছে, সেদিনও কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন খবরে যে মুখ্যমন্ত্রী গানের কথা বলছেন বা গান পোস্ট করছেন। যখন ববি হাকিম এই নিদান দিচ্ছেন যে তোমরা কিন্তু বাড়ি থেকে বেরিও না, কেউ বাড়ি থেকে বেরোবেন না, পরামর্শ যে আপনারা বাড়ির ভেতরে বসে থাকুন, কারণ বাইরে আমরা কিছু করতে পারবো না, তখনও কিন্তু মানুষজন এই খবর দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী কলকাতায় বসে বসে ভার্চুয়ালি জেলার পুজোগুলো উদ্বোধন করে যাচ্ছেন একের পর এক। এবং তারপর এখন তো আবার তিনি রাস্তায় নেমেই পড়েছেন, একের পর এক উদ্বোধন তিনি করছেন এবং নানা রকম বক্তব্য সামনে রাখছেন। আর এখন পরিস্থিতিটা ওই রকম, ঠিক এখন সরকার এবং শাসক দল আমাদের ঠিক সেই কথাটাই বলছে যে কথাটা 1 বছর আগে 2024-এ অভয়া আন্দোলনের সময় দুর্গাপুজোর আগে শাসক দল এবং সরকার বলেছিল, অনেক তো হলো, এবার উৎসবে ফিরুন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।